আজকে সকাল থেকে বিরিয়ানি বিক্রি বেশ ভালোই হচ্ছিল, কিন্তু আকাশের এই মেঘলা অবস্থা দেখে আমার মনটা একটু চিন্তিত হয়ে উঠছে। দাদা, তুমি চিন্তা করো না। তোমার হাতের এই সুস্বাদু মাছের বিরিয়ানি খেতে মানুষ দূর থেকে ছুটে আসে। সেটা ঠিক বলেছিস, কিন্তু হঠাৎ জোরে বৃষ্টি নামলে এই খোলা জায়গায় হাঁড়ি নিয়ে বসা খুব মুশকিল হয়ে পড়বে রে। মেঘ জমলেও এখনই হয়তো বৃষ্টি নামবে না। তুমি বরং চটপট বাকি খদ্দেরদের খাবারগুলো প্লেটে সুন্দর করে বেড়ে দাও দেখি। হ্যাঁ, আমি সে চেষ্টাই করছি, কিন্তু গরম মশলার গন্ধটা আজকে কেমন যেন একটু অন্যরকম লাগছে। তুই কি বুঝতে পারছিস? একদম ঠিক ধরেছো দাদা। আজকের সুগন্ধটা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, আর মানুষজন হাটের দিকে না গিয়ে তো এদিকেই আসছে। ব্যবসার এই নতুন পদ্ধতিটা আমার খুব কাজে লেগেছে। সস্তা মাছ দিয়ে যে এত ভালো খাবার হয় তা কেউ ভাবেনি। তোমার এই সততা একদিন তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। আমি সবসময় ঈশ্বরের কাছে তোমার মঙ্গলের জন্য প্রার্থনা করি। বোন রে, তুই পাশে থাকলে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। তোমার সাথে থাকি বলেই তো মাস গেলে কিছু রোজগার হয়। আমি তো বিনা পয়সায় তোমাকে সাহায্য করি না দাদা। বিনা পয়সায় কেন আমাকে সাহায্য করতে যাবি বল দেখি? যমুনা, দেখো আরো খদ্দের আসছে। তুই ওদের খাবার প্লেটে বাড়তে শুরু কর, আমি একটু বাড়ির দিকে ঘুরে আসি। মা মালা, বাইরে যেভাবে হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো, তাতে মনে হচ্ছে চারপাশে রাস্তাঘাট কাদা হয়ে যাবে। বাবা, আমি এই বৃষ্টির মধ্যে একবার বটতলার দিকে যেতে চাই। ওখানকার দিনেশদার মাছের বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে রয়েছে। এই এত দুর্যোগের মধ্যে বাইরে যাওয়া কি ঠিক হবে? তার চেয়ে বরং ঘরে তৈরি কিছু গরম খাবার খেয়ে নিলে ভালো হতো না? তুমি জানো না বাবা, দিনেশদার হাতের ওই বিরিয়ানির স্বাদ সম্পূর্ণ আলাদা, এবং পাড়ায় সবাই ওর রান্নার প্রশংসা করে। আচ্ছা ঠিক আছে, যখন তোর এতই ইচ্ছে হচ্ছে তখন সাবধানে যা এবং নিজের খেয়াল রেখে হাঁটবি, নইলে পা পিছলে পড়ে যেতে পারিস। আমি এখনই আসছি বাবা। তুমি ঘরে বসে আরাম করো, আমি দ্রুত খাবার খেয়ে তোমার জন্য কিছু নিয়ে আসবো। আচ্ছা, নিয়ে আসিস। মা দেখো, আমাদের পুকুরের মাছগুলো কত সুন্দর বড় হয়ে উঠেছে। এই নতুন পদ্ধতিতে চাষ শুরু করবার সিদ্ধান্ত একদম সঠিক ছিল। তোকে নিয়ে আমার বুকটা গর্বে ভরে যায় রে মধু। পড়াশোনা শেষ করে চাকরির পেছনে না ছুটে তুই তো আদর্শ কাজ করছিস। গ্রামের মানুষ প্রথমে আমার এই উদ্যোগ দেখে হাসাহাসি করেছিল, কিন্তু আজকে তারা সবাই আমার সফলতা দেখে প্রশংসা করছে মা। সমাজকে দেখাতে হবে যে নিজের মাটিতেও পরিশ্রম করে স্বাধীনভাবে বেঁচে থাকা যায়। তুই যুব সমাজের জন্য একটা বড় উদাহরণ হয়ে গেছিস রে বাবা। এই পুকুরের খাঁটি মাছগুলো আমি দিনেশ তার কাছে বিক্রি করব। সেইগুলো দিয়ে বিরিয়ানি বানিয়ে বাজারে বিক্রি করতে পারবে। খুব ভালো চিন্তা করেছিস বাবা। সৎ ব্যবসায়ীরা একে অপরকে সাহায্য করলে গ্রামের আমাকে পাঠিয়ে দিয়েছে। আজ বিক্রি অনেক বেশি। তোমাকে খাবার দিয়ে আমিও বাড়ির দিকে যাব। আর শোনো, দাদা বলেছে চাকরির জন্য পড়াশোনা করতে। চাকরির জন্য পড়াশোনা করতে ভালো লাগে না। পড়াশোনা শেষ করে কতদিন ঘরে বসে থাকবো? আমি দাদার সাথে এই ব্যবসায় নামতে চাই, কিন্তু দাদা মানছে না। দিনেশ দা তোমাকে খুব ভালোবাসে বিকাশ দা। সে চায় তুমি কোনো ভালো সরকারি চাকরি করো এবং সম্মানের সাথে জীবন কাটাও। কিন্তু আমার নিজের কোনো অফিসে বন্দি থাকবার ইচ্ছে নেই। স্বাধীনভাবে কিছু করবার আনন্দ চাকরির থেকে অনেক বেশি বলে মনে হয়। দাদার মনের ভিতরের ইচ্ছেটাও বোঝার চেষ্টা করো। সে নিজে কষ্ট করে তোমাকে পড়িয়েছে যাতে তোমাকে রোদে পুড়তে না হয়। আমি সব বুঝি, কিন্তু বর্তমানে ভালো চাকরি পাওয়া কতটা কঠিন তা তো তুই বুঝবি না রে। তুমি বরং মধুদার সাথে একবার কথা বলে দেখতে পারো। সে যেভাবে মাছ চাষ করছে তা সত্যিই আমাদের গ্রামের জন্য দারুণ ব্যাপার। হ্যাঁ, মধু তো আমার বন্ধু। ওর পুকুরটা আমি গতকাল দেখেছি। দেখি ওর সাথে কথা বলে একসাথে মাছ চাষ করা যায় কি না। দিনেশ দাকে না জানিয়ে কোনো পদক্ষেপ নিও না। দাদা রাগ করলে বাড়ির শান্তি নষ্ট হবে। আমি দাদাকে বোঝানোর চেষ্টা করব, কিন্তু তার আগে আমি নিজের চোখে মধুর কাজের পুরো পদ্ধতি ভালো করে দেখতে চাই। সে তুমি দেখে নিও। দাদা, আমি এখন গেলাম গো, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা, সাবধানে যা। মালা, তুমি এই দুর্যোগের মধ্যে এত কাদা ঠেলে এখানে এলে কেন? চারিদিকের অবস্থা তো খুব খারাপ।
দিনেশ দা, এই বৃষ্টির মধ্যেই তোমার হাতের গরম গরম মাছের বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে হলো, তাই আর লোভ সামলাতে না পেরে চলে এলাম। বিরিয়ানি তো আছে মালা, কিন্তু এই ঝড়ে তোমাকে দেবো কি করে? বসার জায়গাটাও তো ভিজে গেছে, আর খোলা বাতাসে হাঁড়িটাও ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি এভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে গো দিনেশ দা? এভাবে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। চলো হাঁড়িটা গুটিয়ে নাও, আজ আর বিক্রি করতে হবে না। না মালা, আর সামান্যই বাকি আছে। এগুলো নষ্ট হলে লস হয়ে যাবে, কষ্ট হলেও শেষ করতে হবে। কোনো লস হবে না, আমি সব বিরিয়ানি কিনে নিচ্ছি। তুমি হাঁড়ি বন্ধ করো আর আমার সাথে বাবাদের বাড়িতে চলো, বাবা ঘরেই আছে। তোমাদের বাড়ি? না মালা, এই অবস্থায় আমি কিভাবে যাব? কোনো কথা শুনবো না দিনেশ দা, চলো আমার সাথে। দিনেশ, মালার মুখে তোমার রান্নার খুব প্রশংসা শুনি, কিন্তু আজকে তোমাকে এই অবস্থায় দেখে আমার খুব কষ্ট হচ্ছে বাবা। এই খোলা আকাশে নিচে কতদিন এভাবে কষ্ট করবে? কি করব বলুন জ্যাঠামশাই, কপালে কষ্ট লেখা থাকলে তো মেনে নিতেই হয়। একটা পাকা দোকান দেওয়ার মতো পুঁজি আমার কাছে নেই। পুঁজির অভাব কোনো সৎ মানুষের সততাকে আটকে রাখতে পারে না। আমি তোমাকে কিছু টাকা ধার দিচ্ছি, এটা দিয়ে তুমি বটতলায় একটা ছোটখাটো স্থায়ী দোকান দাও। মাথা গোঁজবার ঠাঁই হলে ব্যবসাও ভালো হবে, আর বৃষ্টি বাদলের ভয়ও থাকবে না। জ্যাঠামশাই, আপনি আমার জন্য এতটা ভাবেন? দিনেশ দা, বাবার কথা শোনো, এখন তাড়াতাড়ি হাঁড়ি খোলো, আমি আর তর সইতে পারছি না। একদম, আমারও তর সইছে না। আরে মালা, এসো এসো। রমেশবাবু আমাকে যে টাকা ধার দিয়েছেন, তা দিয়ে এই ছোট দোকানটা করতে পেরে আমার যে কি সুবিধা হয়েছে তা বোঝাতে পারবো না। দিনেশ দা, তোমার এই পরিশ্রমের ফল তুমি পেয়েছো। এখন আর তোমাকে বৃষ্টির মধ্যে কষ্ট করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভিজতে হবে না। আমি রমেশবাবুর এই উপকার সারা জীবন মনে রাখবো মালা। প্রতি মাসে লাভের অংশ থেকে আমি অল্প অল্প করে টাকা ওনাকে শোধ করে দেব। বাবা টাকার জন্য ভাবে না দিনেশ দা, তিনি চান আমাদের গ্রামের যুবকেরা যেন স্বাবলম্বী হয় এবং সততার সাথে মাথা উঁচু করে বাঁচে। আজকে দোকানে মানুষের ভিড় আরও বেড়েছে। তুমি সেদিন যেসব নতুন গ্রাহকদের পাঠিয়েছিলে, তারা বিরিয়ানি খেয়ে খুব সন্তুষ্ট হয়েছে। তোমার রান্নার গুণই এমন যে একবার খাবে সে বারবার আসতে বাধ্য হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে ব্যবসা আরও বাড়বে। হ্যাঁ মালা, আমি স্বাস্থ্যের দিকে সব সময় কড়া নজর রাখি। সস্তা হলেও খাবারের মানের সাথে আমি কোনো দিন আপোস করব না। এটাই তো তোমার আসল শক্তি দিনেশ দা, এই সততাটা বজায় রাখো। আচ্ছা, তোমার ছোট ভাই বিকাশের পড়াশোনার কি খবর বলো তো? বিকাশ এখন চাকরি খুঁজছে। আমি চাই না সে আমার মতো এই কষ্টের ব্যবসায় আসুক। তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমার একমাত্র প্রার্থনা। সেটা ঠিক, তবে ব্যবসা করাও কিন্তু খারাপ না। আজকে যমুনা আসেনি? এসেছিল, একটা কাজে বাড়ি গেছে। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমাকে 1 প্লেট বিরিয়ানি দাও তো। আর এখানে খাবো না, বাড়ি নিয়ে গিয়ে বাবা আর আমি একসাথে খাবো। এখনই দিচ্ছি। মধু, তোর এই মাছের খামার দেখে আমার মনের ভেতরের সমস্ত সংশয় কেটে গেছে রে। আমি তোর সাথে এই কাজে যুক্ত হতে চাই। এটা তো খুব আনন্দের কথা রে বিকাশ। তুই এলে আমরা দুজনে মিলে ব্যবসার পরিধি আরো অনেক বাড়িয়ে নিতে পারবো। কিন্তু আমার দাদা কোনোভাবেই চায় না আমি ব্যবসায় আসি। সে আমাকে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে জোর করছে। দিনেশ, তা তো তোর মঙ্গলের জন্যই বলছেন রে। তবে তুই যদি তাকে তোর কাজের পরিকল্পনা সুন্দর করে বুঝিয়ে বলিস, তিনি নিশ্চয়ই বুঝবেন। আমি ভাবছি তোদের পুকুরের পাশে যে ফাঁকা জমিটা আছে, সেখানে আমি নিজে একটা নতুন পুকুর খনন করে কাজ শুরু করব। ওটা খুব ভালো জমি, জল ধারণ করবার ক্ষমতা ভালো। আমি তোকে মাছের পোনা এবং আধুনিক খাবার তৈরিতে সব রকম সাহায্য করব বন্ধু। তোর এই আশ্বাস আমাকে অনেক সাহস জোগালো। বেকার বসে থাকবার চেয়ে নিজের চেষ্টায় কিছু করা অনেক বেশি গৌরবের বলে মনে হয়। ঠিক বলেছিস, পরিশ্রম করলে সাফল্য আসবেই। চল, আজকে তোকে আমি জলের অম্লতা মাপবার কিছু সহজ কৌশল শিখিয়ে দিই। হ্যাঁ চল, আমাদের এই উদ্যোগ সফল হলে গ্রামের অন্য যুবকেরাও অনুপ্রাণিত হবে। দিনেশ দা তোমাদের জন্য বিরিয়ানি পাঠিয়েছে। কি দরকার ছিল? এখন বলো, তোমার দিনেশ দা কেমন আছেন? দোকানের কাজ কেমন চলছে, আর ব্যবসার লাভ থেকে তিনি কিছু জমাতে পারছেন কিনা? জ্যাঠামশাই, আপনার দয়ায় দিনেশ দা এখন খুব শান্তিতে ব্যবসা করছেন। দোকানের আয় দিয়ে আমাদের সংসার খুব ভালোভাবেই চলছে।
শুনে খুব খুশি হলাম। দিনেশ অত্যন্ত নম্র প্রকৃতির ছেলে এবং তার হাতের রান্নায় এক অদ্ভুত জাদু আছে যা সবাইকে টানে। সে দিনরাত শুধু খাটতে জানে জ্যাঠামশাই, তবে একটা বিষয় নিয়ে খুব চিন্তা করে, তা হলো বিকাশদার চাকরির ভবিষ্যৎ। বিকাশ তো শিক্ষিত ছেলে, সে যদি চাকরির পেছনে না ছুটে স্বাধীন কোনো কাজ করে তবে তাতে ক্ষতি কি আমি বুঝি না। বিকাশদা আসলে মধুদার সঙ্গে মাছ চাষের কাজে নামতে চাইছে, কিন্তু দীনেশদা ওকে কোনোভাবেই রোদে পুড়তে দিতে রাজি হচ্ছে না। বড় ভাইয়ের স্নেহ এমনই হয়, তবে আমাদের উচিত বিকাশকে সমর্থন করা, কারণ মাছ চাষে এখন অনেক ভালো সুযোগ রয়েছে গ্রামে। আপনি যদি একটু দীনেশদাকে বুঝিয়ে বলেন, তবে সে হয়তো আপনার কথাটা ফেলতে পারবে না। বিকাশের স্বপ্নটাও পূরণ হতো তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি সময় সুযোগ বুঝে একদিন দিনেশকে এই বিষয়ে সুন্দর করে বুঝিয়ে বলবো মা। মধু, আজকে যে মাছগুলো তুমি পাঠিয়েছো সেগুলোর মান খুব ভালো ছিল। বিরিয়ানির স্বাদ আজকে দুর্দান্ত হয়েছে আরও। হ্যাঁ দিনেশ দা, আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রাকৃতিক খাবার দিয়ে মাছগুলো বড় করেছি, তাই এগুলোর স্বাদ সাধারণ মাছের চেয়ে অনেক বেশি ভালো। গ্রামের মানুষ আজকে চেটে পুটে খেয়েছে। আগামীকালকের জন্য আরও বেশি করে বিরিয়ানি তৈরি করবার অনুরোধ জানিয়ে গেছে অনেকে। তোমার দোকানের সুনাম এখন চারিপাশের অন্য গ্রামেও ছড়িয়ে পড়ছে। আমাদের যৌথ প্রয়াসে এভাবে চললে দুজনেই লাভবান হব আমরা নিশ্চিত। অবশ্যই, তবে একটা কথা জিজ্ঞেস করবার ছিল মধু, আমাদের বিকাশ নাকি আজকাল তোমার সাথে পুকুর পাড়ে অনেক সময় কাটাচ্ছে শুনলাম। দীনেশ দা, বিকাশ খুব বুদ্ধিমান ছেলে। সে মাছ চাষের পুরো বিষয়টা খুব দ্রুত শিখে ফেলছে এবং নিজের খামার করতে চায়। আমি ওকে নিয়ে খুব দুশ্চিন্তায় আছি ভাই। পড়াশুনো করিয়ে যদি তাকে এই কাদার কাজেই নামতে হয়, তবে আমার এত কষ্টের মূল্য কি রইল? কাজকে ছোট করে দেখো না দাদা, আজকে আমি স্বাধীনভাবে নিজের ভাগ্য পরিবর্তন করেছি। বিকাশও তার মেধা দিয়ে সফল হতে পারবে। তোমার কথাগুলো ফেলে দেওয়ার মতো নয় মধু, তবে আমার মনটা কেমন যেন সায় দিচ্ছে না। ভাইয়ের কষ্টের কথা ভেবে আমি খুব ভয় পাই। যাক, শুনে ভালো লাগলো। মালা, ওই জঙ্গলের পাশে একটা ছোট আশ্রম, ওখানে কতগুলো অসহায় শিশু আর বৃদ্ধ মানুষ থাকেন। হ্যাঁ বিকাশদা, আমি এই আশ্রমের কথা জানি। এখানে যারা থাকেন তাদের দেখাশোনা করার মতো আপনজন কেউ নেই এই পৃথিবীতে। আমার মনে একটা ইচ্ছা জেগেছে, আজকে আমি মাছ বিক্রি করে যে প্রথম লাভটা পেয়েছি তার একটা অংশ এখানে দেব। তোমার এই ভাবনা সত্যিই খুব প্রশংসনীয় বিকাশদা। নিজের উপার্জনের টাকা অসহায় মানুষের সেবায় লাগানোর যে মহৎ কাজ আর কিচ্ছু হতে পারে না। আমি চাই প্রতি মাসে আমার লাভের একটা নির্দিষ্ট অংশ এই আশ্রমে পৌঁছে দিতে, যাতে এখানকার মানুষদের খাদ্যের অভাব না হয়। দীনেশদা শুনলে খুব খুশি হবে। তিনিও নিজে অত্যন্ত পরোপকারী এবং সৎ মানুষকে সবসময় সম্মান করেন, তা তো তুমি জানোই। সে তো জানি, তবে আমি আশ্রমে টাকা দেব, দাদা শুনলে খুশি হবে। নিশ্চয়ই, যখন তিনি দেখবেন তার ছোট ভাই নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের কল্যাণ করছে, তখন তার গর্বের সীমা থাকবে না। চলো মালা, আমরা একবার আশ্রমে গিয়ে ওখানকার প্রধানের সাথে কথা বলে আসি এবং আমাদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিই। আচ্ছা চলো। যমুনা, কেমন আছিস? তুই কি এখন দিনেশের সাথে কাজ করিস না? বাড়ির কাজটা এখন বেশি সামলাতে হচ্ছে। ওনাদের তো রান্নার লোক নেই, আর জানো তো এখনো কাজ করেই আমার সংসার চলে। তুই খুব পরিশ্রমী মেয়ে। একটা কথা বলার ছিল। মধু বলছিল বিকাশ নাকি খুব সুন্দর একটা নতুন পুকুর তৈরি করেছে। হ্যাঁ কাকিমা, বিকাশদা দিনরাত পরিশ্রম করে মধুদার সহযোগিতায় কাজটা শুরু করেছে, কিন্তু দীনেশদা এখনো পুরো বিষয়টা মেনে নিতে পারেনি। দীনেশকে বোঝাতে হবে যে যুগের পরিবর্তন হয়েছে। এখন চাষবাস শুধু কাদার কাজ নয়, এটা একটা স্বাধীন ব্যবসা। আমি দাদাকে রোজই বলি কাকিমা, কিন্তু সে নিজের পুরনো চিন্তাভাবনা থেকে বেরই হতে পারছে না। ভাইয়ের কষ্টের কথা ভেবেই ভয় পায়। তুই দেখিস যমুনা, যেদিন বিকাশ নিজের উপার্জনের টাকা দীনেশের হাতে তুলে দেবে, সেদিন ওর চোখের সব জল আনন্দে বদলে যাবে। আমারও সেই বিশ্বাস আছে কাকিমা। বিকাশদা খুব সৎ মনের ছেলে এবং সে তার দাদাকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। আমাদের গ্রামের যুবকরা যদি এই দুই ভাইয়ের মতো পরিশ্রমী হতো, তবে বেকারত্বের অভিশাপ সমাজ থেকে চিরতরে দূর হয়ে যেত।
তুমি একটু বসো কাকিমা, আমি তোমার জন্য দিনেশদার দোকানের সেই বিখ্যাত মাছের বিরিয়ানি গরম করে নিয়ে আসছি। থাক মা, আজ নয়, অন্য একদিন এসে তৃপ্তি করে খাবো। আজ শুধু তোদের খবর নিতেই এসেছিলাম, এখন ঘরের অনেক কাজ আছে। বিকাশ, তুই আমার কথা না শুনে শেষ পর্যন্ত এই জলের কাজেই নামলি রে। আমি কি তোকে এজন্য এত কষ্ট করে পড়াশোনা করিয়েছিলাম? হ্যাঁ দাদা তুমি রাগ করো না, দেখো এই পুকুরের জল আর মাছগুলোর দিকে একবার দেখো, এগুলো আমার নিজের ঘামের পরিশ্রমে তৈরি হয়েছে। আমি তোর কষ্ট দেখতে পারি না রে ভাই। তুই চাকরি করলে ঠান্ডা ঘরে আরামে থাকতিস, এই রোদে পুড়ে তোর শরীর নষ্ট হবে। দাদা চাকরির পেছনে ছুটে কত যুবক আজকে হতাশায় ভুগছে, কিন্তু আমি এখানে স্বাধীন, আমি নিজের ভাগ্য নিজে তৈরি করছি এখানে। তোর চোখের এই আত্মবিশ্বাস দেখে আজকে আমার মনে হচ্ছে আমি হয়তো ভুল ছিলাম। তুই সত্যি অনেক বড় হয়ে গেছিস বিকাশ। দাদা আমি আজকে মাছ বিক্রির টাকা থেকে একটা বড় অংশ জঙ্গলের ধারের সেই অসহায় আশ্রমে দান করবার সিদ্ধান্ত নিয়েছি। তুই এত সুন্দর কথা ভাবতে পারিস তা আমি কল্পনাও করিনি রে। তোর এই মহৎ উদ্দেশ্য আমার মনকে সম্পূর্ণ শান্ত করে দিল। তোমার আদর্শেই তো আমি কত বড় হয়েছি দাদা। তুমি যেভাবে মানুষকে সস্তায় ভালো ভালো খাবার খাওয়াও, আমিও সেইভাবেই সেবা করতে চাই সবার। ভাই আমার, আজকে সত্যিকারের মানুষ হয়েছিস তুই। তোর এই ব্যবসায় আমার পূর্ণ সমর্থন রইল। আমরা দুজনে মিলে অনেক দূর এগিয়ে যাব। মালামা, আমি লক্ষ্য করছি দিনেশ আর বিকাশের ব্যবসা এখন খুব ভালো চলছে এবং গ্রামের মানুষ তাদের খুব ভালোবাসছে। হ্যাঁ বাবা, ওরা দুজনেই খুব সৎ আর পরিশ্রমী। বিশেষ করে দিনেশদা যেভাবে দোকানটা চালাচ্ছে তা সত্যিই দেখার মতো। আমি ভাবছি দিনেশের মতো এমন যোগ্য চরিত্রবান ছেলের হাতে যদি তোমার দায়িত্ব তুলে দেওয়া যায় তবে কেমন হয় মালা? বাবা, তুমি যা সিদ্ধান্ত নেবে তাই আমার জন্য শিরোধার্য। মানুষ হিসেবে তো কেমন দিনেশ তা তো তুমি দেখতেই পাচ্ছ। আমি জানি তোমাদের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে, যা বিয়ের পর আরো মধুর সম্পর্কে পরিণত হবে সহজে। দিনেশদা তার পরিবারকে খুব আগলে রাখে বাবা। সে যমুনা আর বিকাশকে যেভাবে ভালোবাসে তা দেখে তোমার ওর প্রতি অনেক শ্রদ্ধা বেড়ে গেছে। তাহলে আর দেরি না করে আমি আজই ওদের বাড়ি যাব এবং দিনেশের কাছে তোমার বিয়ের এই পবিত্র প্রস্তাবটি রাখব। দিনেশ, আজকে আমি এখানে কোনো ব্যবসার কথা বলতে আসিনি। একজন অভিভাবক হিসেবে তোমার কাছে একটা বিশেষ দরকারে এসেছি বাবা। আসুন জ্যাঠামশাই, বসুন বসুন। আপনার যে কোনো আদেশ পালন করা আমার কর্তব্য। আপনি আমার জন্য যা করেছেন তা আমি ভুলব না কোনোদিন। আমি তোমার সততা এবং পরিবারের প্রতি দায়িত্ববোধ দেখে মুগ্ধ হয়েছি দিনেশ, তাই আমার কন্যা মালার সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। জ্যাঠামশাই, আপনি এত বড় কথা বলছেন। আমরা সাধারণ বিত্তহীন মানুষ। আপনার মতো সচ্ছল পরিবারের পাশে আমাদের যোগ্যতা কোথায় বলুন তো? মানুষের আসল যোগ্যতা তার চরিত্রে এবং কর্মে বাবা, সম্পদে নয়। তুমিও তোমার ভাই যেভাবে পরিশ্রম করছো তা যে কোনো ধনীর চেয়ে বড়। মালার মতো গুণবতী মেয়ে আমাদের ঘরে এলে আমাদের সংসার আলো হয়ে উঠবে জ্যাঠামশাই। আমি জানি তুমি কর্তব্যপরায়ণ, তবে বিয়ে হলে তোমার দায়িত্ব কমবে না, বরং মালা তোমার পাশে দাঁড়িয়ে সংসারটাকে আরো সুন্দর করে তুলবে। আপনি যখন নিজে ইচ্ছা প্রকাশ করছেন তখন আমার আর কোনো আপত্তি থাকবার কথা নয়। আমি এই প্রস্তাব সানন্দে গ্রহণ করলাম। খুব ভালো সিদ্ধান্ত নিলে বাবা। সামনের অগ্রহায়ণ মাসেই একটা শুভ দিন দেখে আমরা এই মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন করব। যমুনা, আজকে এই আশ্রমে এনাদের মুখে হাসি দেখে আমার মনে হচ্ছে আমাদের জীবনের সমস্ত পরিশ্রম আজকে সফল হয়েছে। একদম ঠিক বলেছ বিকাশদা। নিজের উপার্জনের টাকা যখন এই অসহায় মানুষদের মুখে অন্ন জোগাতে সাহায্য করে তখন মনের আনন্দ আর প্রকাশ করা যায় না। দাদা আজকে আমার এই কাজের জন্য গর্ব অনুভব করছেন। তিনি রমেশবাবুর কাছে বলছিলেন আমাদের এই স্বাধীন ব্যবসার সাফল্যের কথা। দিনেশদার আশীর্বাদই তোমার আসল শক্তি। তিনি যদি প্রথমে বাধা না দিতেন তবে হয়তো তুমি এই কাজের গুরুত্বটা এতটা বুঝতে না। আর একটা খবর শুনেছ? কি খবর রে যমুনা? রমেশবাবু আজ বাড়িতে এসেছিলেন এবং মালার সাথে দিনেশদার বিয়ের দিন ঠিক হয়ে গেছে। ঘরে নতুন বউ আসছে এবার।
এটা তো বড় খুশির খবর। মালা আমাদের ঘরে এলে আমাদের পরিবার আরো সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে নিশ্চিত। হ্যাঁ, আর